নমস্কার। রাজ্যের বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে একরকম পোশাক থাকবে, তার পাশাপাশি পিএমসি স্কুলগুলোতেও একরকম পোশাক থাকবে এবং নন বিদ্যাজ্যোতি স্কুলগুলোতেও একরকম পোশাক থাকবে। তার পাশাপাশি রাজ্যের 4টি স্কুলে যে রকমভাবে পোশাক আছে ঠিক সেই রকমভাবে থাকবে অপরিবর্তিত সিদ্ধান্ত। এমন একটি সিদ্ধান্তের কথা জানানো হলো বেশ কয়েক ঘন্টা আগে। আপনারা অনেকেই স্পষ্ট করে বিষয়গুলো জেনে গেছেন। চলতি শিক্ষাবর্ষে তো বটে, আগামী শিক্ষাবর্ষ থেকে এই নতুন নির্দেশ কিংবা নির্দেশক্রম কার্যকর হবে। অর্থাৎ নতুন পোশাক মানে একই স্কুল অর্থাৎ নন বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে কমন ইউনিফর্ম বা অভিন্ন পোশাক থাকবে। বিদ্যাজ্যোতি স্কুল হোক, আগরতলা হোক কিংবা সাবরুম হোক, সোনামুড়া হোক কিংবা ধর্মনগর হোক, স্কুলের পোশাক থাকবে একরকম, অভিন্ন পোশাক কিংবা কমন ইউনিফর্ম। এমন একটি সিদ্ধান্তের কথা জানানোর পর নানা মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের কাছে, আপনাদের প্রত্যেককে নিয়ে আমরা আলোচনা করব। এই কারণে একটা বিষয় সিদ্ধান্ত হলো সরকারের শিক্ষা দপ্তরে, চলুন সকলে মিলে আলোচনা করি। যারা শিক্ষাঙ্গনে আছেন, শিক্ষক, যারা বিদ্যালয় পরিদর্শক, জেলা শিক্ষা আধিকারিক আছেন, তাদের অনেকের সঙ্গে কথা হয়েছে। নানা দিক থেকে তারা মতামত পোষণ করেছেন। জানা নেই যে একেবারে হঠাৎ করে সিদ্ধান্ত কেন। স্কুলগুলোতে পোশাক রয়েছে, যারা প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আছে পড়ুয়ারা, তাদের জন্য সমগ্র শিক্ষা থেকে সে পোশাকগুলো দেওয়া হচ্ছে। নিশ্চয়ই বিগত শিক্ষাবর্ষে দেওয়া হয়েছিল, বা বলতে পারেন চলতি শিক্ষাবর্ষে ইতিমধ্যে বেশ কয়েকটি স্কুলে বা বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ে সে পোশাক পৌঁছে গেছে। বিদ্যালয়গুলোতে যে সমস্যা এখন রয়েছে শিক্ষা দপ্তরের সরবরাহ করা বিষয়বস্তু হিসাবে, সেটা হচ্ছে পাঠ্যপুস্তক। পাঠ্যপুস্তক দ্রুত পৌঁছাতে হবে, অর্থাৎ শিক্ষাবর্ষ শুরুর আগে পৌঁছাতে হবে। ধরে নেওয়া যাক এপ্রিলের 1 তারিখ সেখানে শিক্ষাবর্ষ শুরু। যদি পাঠ্যপুস্তক ফেব্রুয়ারি মাসের মধ্যে বিদ্যালয় পরিদর্শক এবং সংশ্লিষ্ট স্কুলগুলোতে মার্চের মাঝামাঝি সময় পৌঁছে যায়, তাহলে এপ্রিলের প্রথম দিন থেকে, শিক্ষাবর্ষ শুরুর প্রথম দিন থেকে প্রত্যেকের কাছে পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়া যায়। আপাতত সেই বিষয়টি না হোক শিক্ষা দপ্তরের আধিকারিক, সংশ্লিষ্ট এসসিআরটি আধিকারিক এবং সর্বোপরি প্রশাসনের কাছে ততটা বোধহয় গুরুত্ব বহন করছে না যতটা গুরুত্ব বহন করছে পোশাকের ক্ষেত্রে। এখন প্রশ্ন হলো যে ছাত্রছাত্রীদের যারা অষ্টম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে পোশাক পায়, তারাও এবার পাবে, অর্থাৎ সরকার সেই দায়িত্ব নিচ্ছে। পোশাক পাওয়ার ক্ষেত্রে, পোশাক দেওয়ার ক্ষেত্রে সরকারের দায়িত্ব, এবং অবশ্যই সেটা অভিভাবকদের বহন করতে হচ্ছে না। যারা নবম শ্রেণীতে আছে, দশম শ্রেণীতে আছে, একাদশ দ্বাদশ শ্রেণীতে আছে, তাদের জন্য নতুন পোশাক কিনতে হবে তাদের অভিভাবকদের। এখন প্রশ্ন হলো নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনামূল্যে নয় কেন? আপাতত বিষয়টি রাজ্য শিক্ষা দপ্তরের আধিকারিকদের নজরে আছে, দৃষ্টিভঙ্গিতে আছে। হয়তো প্রাথমিকভাবে সিদ্ধান্ত হতে পারে যারা মেয়েরা আছে তাদেরকে বিনামূল্যে দেওয়া হবে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। আমি নিশ্চিত করে বলছি সেটা শিক্ষা দপ্তরের সিদ্ধান্ত নয়, মানে আশঙ্কা কিংবা ধারণা পোষণ করা হচ্ছে। এখন মেয়েদেরকে হয়তো বিনামূল্যে দেওয়া যাবে, কিন্তু সমস্ত ছেলে মেয়েদের দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের একটা বিশেষ সিদ্ধান্ত নিতে হবে। যেখানে রাজ্য সরকার পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে, সেখানে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের বিনামূল্যে পোশাক দেওয়ার ক্ষেত্রে সে বৈপ্লবিক সিদ্ধান্ত কি নিতে পারবে রাজ্যের রাজ্য শিক্ষা দপ্তর? কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে সেই সিদ্ধান্ত কি গ্রহণ করতে পারবে? এমন একটি বিষয় খুব জোরালো হয়েছে। বিষয়গুলো জোরালো হওয়ার ক্ষেত্রে অনেকেই বলবেন যে হঠাৎ করে আলোচনার প্রেক্ষাপট কেন? নিশ্চয়ই শিক্ষকরা যারা আছেন, এই অনুষ্ঠান যারা সরাসরি শুনছেন, আমার কথাগুলো শুনছেন, অনেকে হয়তো রাজ্যের শিক্ষা দপ্তরের অধীনস্থ শিক্ষকরা আছেন, অভিভাবকরা আছেন, তারা অনেকেই বলতে পারবেন যে শিক্ষা দপ্তরের সিদ্ধান্ত যারা নিচ্ছেন তারা নিঃসন্দেহে রাজ্যের ছাত্রছাত্রীদের স্বার্থে নিচ্ছেন। এখন প্রশ্ন হলো যারা সিদ্ধান্ত নিয়েছেন তারা কি এই সিদ্ধান্ত নিতে পেরেছেন যে সবকিছু কমন হবে? এই বিষয়টা খুব জোরালো হয়েছে।
যদি রাজ্য সরকার সেখানে কমন ইউনিফর্ম সিদ্ধান্ত নিতে পারে, তাহলে শিক্ষকদের ক্ষেত্রেও কমন ইউনিফর্ম সিদ্ধান্ত নিতে পারে অভিন্ন পোশাকের। এখন যদি সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে কি সেই প্রশ্ন উঠবে না যে বেতন কাঠামোর ক্ষেত্রে অভিন্ন নীতি নয় কেন? কেন্দ্রীয় সরকারের শিক্ষকদের সঙ্গে রাজ্য সরকারের শিক্ষকদের বেতনের দারুণ ফারাক রয়েছে, সেখানে কেন অভিন্ন নীতি নয়? এই প্রশ্ন কি উঠবে না? এই প্রশ্ন কি উঠবে না 2018 সালের পর ঠিক এই সময় পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সমস্ত মন্ত্রী বিধায়কদের দুইবার সেখানে বেতন বাড়ল। রাজ্যের অন্যান্য শিক্ষক কর্মচারী, শিক্ষকদের কথাও বলছি, তাদের কয়বার বেতন বেড়েছে, কয় শতাংশ সেখানে ইনক্রিমেন্ট হয়েছে? বিষয়গুলো কি জোরালো নয়? নমস্কার, কে বলছেন? লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। একটা কথা বলবো যে মনে করুন প্রাথমিক শিক্ষা সমস্ত লক্ষ্য আছে, ওনারা কিন্তু থাকবে, কিন্তু এই শিক্ষকদের থাকবে না। ওনাদেরকে তো মানে চিহ্নিত বা ওনারা কেমন কাজ পরিচালনা করছেন বর্তমান ওনাদের তো উচ্চ শিক্ষা ক্ষেত্রে কলেজে প্রফেসর করাবে, ওনারা সেটা পোশাক বিফলতা এদিকে সমাজ লক্ষ্য হেল্পার ওনাদের নির্দিষ্ট পোশাক আছে, ওনারাকে চাইলে সবাই কিনবেন, ওনারা হয়তো নারী কর্মী বা কি বলবো হেল্পার, কিন্তু শিক্ষকরা কেন সেটা যেন আপনাদের মাধ্যমে রাজ্যের শিক্ষামন্ত্রী যেন মানে নজরে দেয়, তাহলে মানে সম্মানের অন্যরা শিক্ষক সম্মানীয় অধিকারী ওনাদের মানে সম্মানের জন্য পোশাক নির্দিষ্ট পোশাক প্রকাশ করে। ধন্যবাদ। আপনারা যারা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আমার সঙ্গে কথা বলছেন, আপনারা অনেকই বিষয়গুলো নিয়ে চর্চা করবেন, আমরা সেদিক থেকে বলছি। রাজ্যের শিক্ষকদের জন্য অভিন্ন নীতির কথা যদি বলা হয়, তাহলে বোধহয় সেটা আরো বেশি দারুণ হবে, আরো বেশি প্রাসঙ্গিক হবে। কারণ অভিন্ন নীতির কথা অনেকে বলছেন। শিক্ষকদের, রাজ্যের শিক্ষকদের জন্য যেসব সিদ্ধান্তগুলো গৃহীত হয়, সেক্ষেত্রে অভিন্ন নীতি নেওয়া হয় কিনা, সেটা কিন্তু প্রশ্নবোধকের বিষয়। আজ আমরা কয়েকজনের প্রতিক্রিয়া শুনবো। বামপন্থী ছাত্র সংগঠনের তরফে এ নিয়ে প্রতিক্রিয়া রয়েছে, কংগ্রেসের তরফে প্রতিক্রিয়া রয়েছে, তাদের বক্তব্য শুনবো, আপনাদের কথাও শুনবো। প্রথমে যেটা বলতে চাই যে স্কুল ড্রেসের যে কোড বা ইউনিফর্মের যে সার্কুলার জারি করেছে, এটা একটা তুগলকি সিদ্ধান্ত। সারা রাজ্যের স্কুলগুলোকে বিভিন্ন স্তরে, 3টি স্তরে বিভক্ত করে সেই স্কুলের ছাত্রদের একই ড্রেস পরতে হবে বা ড্রেস ইউনিফর্ম যেটা, সেটা কোনোভাবেই মানা যায় না। আমাদের রাজ্যে গত 7.5 বছরে বিজেপি, আইপিএফটি, এখন মথাসহ যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ছাত্ররা শিক্ষার জন্য রাস্তায় নামতে হচ্ছে, শিক্ষকের জন্য রাস্তায় নামতে হচ্ছে। শিক্ষক নেই, স্কুলের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। এই যখন অবস্থা, শিক্ষক নিয়োগ না করে শিক্ষার ব্যবস্থার উন্নত কীভাবে হবে তার বিচার বিবেচনা না করে আমাদের সরকার প্রশাসন ছাত্রদের জন্য এক ড্রেস কোড চালু করেছে। এটা কোনোভাবেই আমরা একেবারে মনে করি ছাত্রদের পক্ষে না। এটা কোনো একটা লাভজনক সংস্থা বা ব্যবসায়ী প্রতিষ্ঠানকে কীভাবে সুবিধা পাইয়ে দেওয়া যায় তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে বা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং এই সিদ্ধান্তের সাথে সরকার বা প্রশাসনের বড় মাথা জড়িয়ে থাকতে পারে। কারণ এইভাবে একটা কোম্পানির হাতে সমগ্র শিক্ষা ব্যবস্থার যারা ছাত্ররা আছে, ছাত্রীরা আছে, তাদের ড্রেস কোড একটি কোম্পানিকে পাইয়ে দেওয়ার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে। না হলে আমরা এসএফআই আগামী দিনে মাঠে নামবো এবং ছাত্রদের জন্য যেটা
ছাত্রদের পক্ষে শিক্ষক নিয়োগ, শিক্ষা ব্যবস্থার হাল ফেরানো, এর জন্য শিক্ষা দপ্তরকে ভাবতে হবে, রাজ্যের মন্ত্রী প্রশাসন তাদেরকে ভাবতে হবে। এখন একজন ছাত্র, গরিব ছাত্র, তার বছর বছর তার ড্রেস বানানোর প্রয়োজন পড়ে না। একজন ছাত্রের যে ড্রেসের আমাদের পূর্ববর্তী মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তীর সময় থেকেই এই ছাত্রদের বিনামূল্যে ড্রেসের যে ব্যবস্থা সেটা হয়েছিল। এখন একজন গরিব ছাত্র এই ড্রেসের পয়সাটা দিয়ে বা টাকা দিয়ে তার পরবর্তী সময়ে বিভিন্ন শিক্ষাক্ষেত্রে বা তার কেনার ক্ষেত্রে, সামগ্রী কেনার ক্ষেত্রে তারা এই বিভিন্ন চিন্তা ভাবনা সিদ্ধান্ত নেয় প্রত্যেকটা জুমলা বাস্তবে আসলে মানুষকে স্বাস্থ্য কাজে লাগে কল টেনশনে কিছুক্ষণ ইউনিয়ন সম্বন্ধে প্রত্যেকটা ক্ষেত্রে তারা চাকরি করছে, তারা বুঝছে চাকরি আমাদের নাই, আমাদের মানুষকে সহায়তা করেন। আপনি বাড়িতে তো শনিবার যে সভ্যতাচারী শিক্ষা সম্বন্ধে বিভিন্ন সম্পদ তারা জন্য মনে হচ্ছে ক্ষেত্রে, সামগ্রী কেনার ক্ষেত্রে এই টাকাটা সে খরচ করতে পারতো, কিন্তু এখন একটি কোম্পানিকে দেওয়ার ফলে দেখা যাবে বা বিগত দিনে যেটা আমরা উপলব্ধি করেছি বা এখন এই সিদ্ধান্তের ফলে যে গরিব ছাত্ররা তাদের শিক্ষাক্ষেত্রে আরো বড় একটা সংকুচন করার যে নীতি, নতুন শিক্ষানীতি গ্রহণের পর রাজ্যের পাশাপাশি সারা দেশে চলছে, আমাদের রাজ্য সরকারও সেদিকে হাঁটছে এবং এর থেকে বেরিয়ে আসতে হবে। কোনোভাবেই ছাত্রদের হয়রানি করা চলবে না। এইভাবে যদি চলতে থাকে শিক্ষা ব্যবস্থার যে বিমুখে যাচ্ছে আমাদের রাজ্যের ছাত্ররা, এটা আরো বাড়বে। ড্রপ আউটের সংখ্যা দিন দিন যেভাবে বাড়ছে, এটা আরো বাড়ার একটা প্রবণতা তৈরি হবে। শিক্ষকদের ড্রেস কোড এখনো দেখা যায়নি, ঠিকই বলেছেন আপনি, কিন্তু ছাত্রদের ড্রেস কোড নিয়ে ইতিমধ্যেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। এখন এটাই তো আমাদের প্রশ্ন যে ছাত্রদের ড্রেস কোড দেওয়া মানে কি? একটা কোম্পানিকে সেই দেওয়া হবে যে কোম্পানি থেকে সেই ড্রেস কিনতে হবে, বা একটা লাভজনক সংস্থা যার সাথে ওতপ্রোতভাবে সরকারি বা প্রশাসনের কেউ না কেউ জড়িয়ে থাকতেও পারে। এখন ছাত্রদের উপর যদি এরকম ড্রেস কোড দেওয়া হয় তাহলে যে শিক্ষকদের উপরও দেওয়া দরকার, কিন্তু আমরা এসএফআই কোনোভাবেই মনে করি না যে ড্রেস কোড দিয়ে শিক্ষার উন্নতি করা সম্ভব। শিক্ষার উন্নতি করতে গেলে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে হবে, শিক্ষাক্ষেত্রে শিক্ষকের যে অভাব সে শিক্ষকের অভাব দূর করতে হবে। এই ড্রেস কোড দিয়ে রাজ্যের মানুষকে একটা গিনিপিগ বানিয়ে বা একটা গিনিপিগের মতো রাজনীতি করে বলছেন শিক্ষাকে উন্নয়ন করা সম্ভব নয়। দেখুন, আজকে সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার আসলে শিক্ষার পরিকাঠামো না সেইটা দেশের পরিকাঠামো চিন্তা যারা করে মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী। আসলে আমরা আপনাদের কর্মকার থেকে জানতে চাইতাম কোন ব্যবসায়ের সাথে চুক্তি করছে সেটা তো ভালো করে জনসমক্ষে আনো, কারণ এটা ফোনের একটা ব্যবসা। কারণ আমরা যদি স্কুলে শিক্ষক নাই, ছাত্ররা রাস্তায় নামে শিক্ষকের জন্য, আর বেকাররা যারা ছাত্রীরা রাস্তায় নামে চাকরির জন্য। কিন্তু শিক্ষা ব্যবস্থা ত্রিপুরাতে একটা ধ্বংস করে দিচ্ছে, তারপরে চান শিক্ষা ব্যবস্থা উন্নত না কইরা পরিকাঠামো তৈরি না করে চান দেশের চিন্তা করে। এই দেশের চিন্তা করা মানে গরিব মানুষের পড়া নষ্ট করা। এটারে কিন্তু অবদার্থ সরকার, এই সরকারের কোন দায়িত্বহীন বলতে কিছু নাই। কারণ আমরা যদি গরিব মানুষ যদি একবার দেশ পাল্টায়, সেই দেশটা দিয়ে আমাকে দিতে করতে হয়, তারা পড়াশোনা করতে হয়, তাইলে আজকে যে এখানে করতে আসছে গরিব মানুষ করতে জানবো এগুলা, তাদের এই চিন্তাধারা আছে কিনা? মানুষ সরকারের আসল চিন্তাধারা হলো তাদের পরিকাঠামো তৈরি করা, স্কুলে মাস্টার দেওয়া, স্কুলে বই দেওয়া, এইগুলো চিন্তাধারা করা। আজকে দেখা গেছে একটা স্কুলে 2-3 মাস্টার যে স্কুল চলতে আছে, সেই দিকে চিন্তাধারা না কইরা ছাত্রদের দেশের কথা করলে এর জন্য অপদার্থ সরকার থাকার থেকে না থাকাতে অনেকটা ভালো। শিক্ষামন্ত্রী যোগ্য শিক্ষামন্ত্রী লাগবো। যোগ্য শিক্ষামন্ত্রী যে রাজ্যে যোগ্য শিক্ষামন্ত্রী আছে সেই রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভালো হয়। আমরা দেখলাম
এই 5 বছরে শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিচ্ছে। আমরা আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, শিক্ষামন্ত্রীকে বলবো, মন্ত্রী আগে শিক্ষা ব্যবস্থা উন্নত করেন, তারপরে বেতন চিন্তাটা পরে করেন না। বেতন কাঠামোতে কিন্তু পার্থক্য থাকে, আর দেশের ক্ষেত্রে হইলে বেশি গতি পড়বে। তার কারণ কি, বেতন কাঠামো কেন পার্থক্য? যদি বেতন কাঠামো সমান করবো নি, তা করতে পারছে না, তার ক্ষমতা নাই। কোম্পানির সাথে কোনো চুক্তি করছে, এই চুক্তিটা যাতে বন্ধ করে কইরা যেখানে আছে অন্তত শিক্ষকরা চাকরি দিয়া শিক্ষার হাল ফিরে আনুক, শিক্ষাটা যাতে সরকারে না করা হয়, এটুকুই বলা হয়েছে। এই জন্য অপদস্থ সরকার কে উন্নয়ন করা সম্ভব নয়। আমরা এসএফআই মনে করি বা আমরা এসএফআই দাবি করব যে এই সিদ্ধান্ত নিয়েছেন ওনারা, সেই সিদ্ধান্ত যাতে অবিলম্বে প্রত্যাহার করেন এবং আগে যেমন ছিল যে স্কুলের যা ড্রেস, সে স্কুল সিদ্ধান্ত গ্রহণ করবে এবং স্কুলের পরিচালনা কমিটি সেই সিদ্ধান্ত নেবে কোন ড্রেস কোন স্কুলে থাকবে। আগের মতোই সেই ড্রেস কোড চালু করতে হবে, কোনোভাবেই ছাত্রদের উপর জোর করে কিছু চাপিয়ে দেওয়া চলবে না এবং এই চাপিয়ে দেওয়ার বিপক্ষে আমরা এসএফআই সর্বোচ্চ প্রয়াস করব আগামী দিনে কীভাবে ছাত্রদের পাশে থাকা যায়। আমি সৃজন দেব, এসএফআই রাজ্য সম্পাদক। এই সরকার ক্ষমতায় আসার পর বিদ্যাজ্যোতির নামে 1200 টাকা করে আদায় করে শিক্ষা ব্যবস্থাকে নমস্কার, কে বলছেন? বোঝায়। নমস্কার বলছিলাম, সমস্ত শিক্ষককে যেন সামনে ইনফর্ম পাঠিত হয়, পুলিশের দায়িত্ব হয়, যাতে আপনারা তথ্য করতে না পারে, কারণ থাকলে তখন তাদেরকে সম্মান করবে। এই সমস্ত আপনার শিক্ষক বা শিক্ষিকা তাদেরকে যেন পুলিশের উপর ছাড়িয়ে দেওয়া হয়, তাহলে সম্মান করবে এবং তার জন্য আমাদেরকে বেশি সম্মান করবে রাস্তাঘাটে সম্মান করে তাদেরকে মানুষ সম্মান করে। ছাত্র ব্যস্ত ছাত্ররা থাকবে, সেই সমস্ত শিক্ষকের জন্য শিক্ষার্থী বা শিক্ষক তাদের চাকরিদের ফলে অনেক সুন্দর লাগছে, মানুষ সম্মানতা হবে, এটা ঠিক আছে। উন্নত করেছে। অনেক গরিব মানুষ বিদ্যাজ্যোতির নামে এই 1200 টাকা তাদের ক্ষমতার বাইরে এবং এটা অত্যন্ত ব্যয়বহুল। আজকেও দেখছি যে সেই ইউনিফর্ম, একই রকম ইউনিফর্ম বিদ্যালয়গুলিতে চালু করা এবং অনেক গরিব অংশের মানুষের পক্ষে এই ইউনিফর্ম ক্রয় করা বা এই ইউনিফর্ম যে চালু করেছে সেটা অত্যন্ত ব্যয়বহুল, উদ্দেশ্য প্রণোদিত। এবং শুধু তাই নয়, যে ইউনিফর্ম যে ব্যবসায়ী যাদের মাধ্যমে সারা রাজ্যে প্রচুর মানুষ বেঁচে থাকে, নমস্কার, কে বলছেন? একটা লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। বলছিলাম আসলে কোন ইউনিফর্ম নিয়ে যে আলোচনা করছেন, যে সিদ্ধান্তটা বিজেপি গভর্নমেন্ট করলো, আমার মনে হয় এটা সবার জন্য একই রকম ইউনিফর্ম, সেটা যেমন সঠিক হয়নি। আর ইউনিফর্ম ত্রিপুরা রাজ্যের যে সমস্ত গরিব লোকেরা আছে তাদের পক্ষেও সবসময় সম্ভব হয় না। আমরা আগে দেখেছি যারা গরিবরা তারা কিন্তু সেই ইউনিফর্ম ছাড়াই তারা বাচ্চারা পাবে। আসলে তারা কি বাস খাইব না অন্যান্য জিনিস কিনবো না ইউনিফর্ম কিনবো? তারা তো সাধারণত বর্তমান যুগে একটা স্কুল পাওয়া যাচ্ছে না, যেমন অনেক পাহাড়ি এলাকাতে স্কুল বন্ধ করে দিচ্ছে, সেটা আসলে দূর অনেক দূরে একটা বাচ্চারা নিয়ে নাম লাগে। সেই ক্ষেত্রে কিন্তু অনেক বাচ্চার মা তারা কর্মসংস্থান কাজের মধ্যে থাকে, তখন স্কুলে নেওয়া যাওয়ার জন্য কিন্তু অনেকের পড়াশোনা বন্ধ হয়ে গেছে, দূর দূরান্তের স্কুল কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। আমরা দেখলাম বিভিন্ন জায়গাতে যে সমস্ত অনেক ইংলিশ মিডিয়াম করলো, আর সেই ক্ষেত্রে আরো বেশি খারাপ হয়ে গেল।
সব স্টুডেন্টরা কিন্তু ইংলিশ মিডিয়াম পারে না, সবার ভিন্ন সমান হয় না। আর যেমন তারপরে সেইখানে ইংলিশ মিডিয়াম মাস্টার নেই, সেই জায়গাতে অনেক বাচ্চার গার্জিয়ান চিন্তা করে কোন স্কুলে বাচ্চা দেবো, কোন স্কুলে কি করবো, সেই স্কুলে বাচ্চা দিলে পারবো না সেই চিন্তা নিয়ম চেষ্টা আছে। আসলে এখন জিনিসটাকে দেখলাম কি সরকার জোর করে একটা জিনিস খাওয়াইবো, আমার খাওয়ার ইচ্ছে নাই, আমাকে জোর করে খাওয়াইবে, এই যে সিদ্ধান্ত সেটা গরিবের মাথায় আঘাত। কিন্তু আমি বলবো গরিব যারা আছে গরিব লোকের আঘাত। এই সরকারের যত সিদ্ধান্ত আছে সবচেয়ে গরিব মানুষের উপরে আঘাত আনে। এই ধরনের সিদ্ধান্ত না করে স্বাভাবিকভাবে স্কুলের ইউনিফর্ম আগেও ছিল, যারা পারত তারা দিত। আমার গ্রামাঞ্চলে সেটা মনে হয় বদ্ধ করে দেওয়ার, একটু শহরাঞ্চলে মিশতে পারবো। আর স্কুলে একটা নাম থাকে, একটা ইউনিফর্ম খুবই সুন্দর থাকতো। আর সব সারা টিচার সব স্কুলে এক ধরনের ইউনিফর্ম, সেটা কিন্তু আরেকটা অন্য ধরনের আমার মনে হয়। কোন কন্ট্রাক্টরকে বরাদ দেওয়ার জন্য এখানে অনেক ঘোটালা হবে, সেই ঘোটালা থেকে টাকা বাড়ি করা হবে, সেই চিন্তাধারা আছে। আর আমার মনে হয় কিভাবে মার্কেটে ইউনিফর্ম গুলি পাওয়া যাচ্ছে, এগুলি যদি করা হতো তাহলে তারা মার্কেট থেকে দেখে শুনে তারা কম যার দাম চিন্তা করে তারা কিনতো। এখন গভর্নমেন্ট যদি যখন চিন্তা করা যায় কোন কন্ট্রাক্টর দেওয়া হয়, তখন সেখানে দেখা গেল যে একটা ইউনিফর্মের দাম প্রথম 200 টাকা, দাম নিয়ে নিব 300 টাকা। এই যে 500 টাকা ব্যবসা করলো, সেটার মধ্যে কিন্তু একটা বড় ঘোটালা হবে সারা ত্রিপুরা জমিতে। এই কারণে অনেক নেতা কর্মী মন্ত্রী মিনিস্টার যুক্ত থাকতে পারে। এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য আমার মনে হয় ত্রিপুরা মাননীয় মুখ্যমন্ত্রী বলে আমরা আশা রাখবো এই ধরনের চুক্তি সিদ্ধান্ত না করে সার্বিকভাবে উনি নিশ্চয় চাকরি করেন, উনি বড় লোকের ঘরে সন্তান, ঠিক আছে, কিন্তু ওনার কাছে আমরা আবেদন থাকবো যারা গরিব তাদের দিকে একটু ভাবুন। কাছেও এটা একটা বিরাট আঘাত, এবং এই শিক্ষা ব্যবস্থাকে জয়বহুল করার জন্য এবং আমরা প্রদেশ কংগ্রেস এটার ঘোর বিরোধী, এবং এটার এই সৈন্য ইউনিফর্ম যেটা চালু করেছে তার বিরুদ্ধে আমরা সোচ্চার হচ্ছি এবং আগামী দিনে বৃহত্তর আন্দোলন তুলে ধরছি। দেখুন, নমস্কার, কে বলছেন? বিগত 7 বছরে কথা বলুন। যে কমন রেট চালু করেছে এটা খুব সুন্দর দিয়েছে, সরকারকে এর জন্য আহ্বান জানাই। কিন্তু রাজ্য সরকারের শিক্ষা সরকারের যিনি মন্ত্রী আছেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি রাজ্যের ব্যবসায়ীদের কেন বঞ্চিত করে কেন্দ্রীয় তথা রাজ্যের বহিরাজ্যের সংস্থাকে বরাদ দিলেন, সেই শর্ত আরোপ করে রাজ্যের ব্যবসায়ীদের বঞ্চিত করে পাকা পথে বহিরাজ্যের সংস্থাকে কেন দেওয়া হলো? রাজ্যের ব্যবসায়ীরা কি ওনার কাছে সমাধান যেতে পারে না? দ্বিতীয় কথা হলো, সমগ্র শিক্ষা অভিযানের মান শেষে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের স্কুল ড্রেস ফ্রিতে দেওয়া হচ্ছে। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের ড্রেস পদ্ধতি দেওয়া হবে, এবং কিভাবে তারা পাবে সেই ড্রেসটা বলা হলো একই রকমের শিক্ষা দপ্তর থেকে দেওয়া উচিত বলে মনে করি। তৃতীয়ত, ত্রিপুরা রাজ্যের পার্শ্ববর্তী রাজ্য আসামেও সমগ্র শিক্ষা অভিযান থেকে একইভাবে ড্রেস দেওয়া হচ্ছে। আসাম সরকারের নোটিফিকেশনে দেখা হলো যে তারা একটা নির্ধারিত ড্রেস করে দিয়েছে এবং ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা রিলিজ করেছে, ছাত্রছাত্রীরা বাজার থেকে ড্রেস করে নেবে। ত্রিপুরার ব্যতিক্রমী কেন? আছে রাজ্যের সাধারণ জনসাধারণ এবং ব্যবসায়ীরা এটা মুখ্যমন্ত্রীর কাছে জানতে চান, এইটুকু বলা। আপনারা অবশ্যই জানেন যে এই সময়ের মধ্যে রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে নির্দেশ পৌঁছে গেছে, সেখানে হয়তো শিক্ষকরা যারা সরকারের স্কুলগুলোতে আছেন তারা কিছু বলবেন না। তবে এটা ঘটনা যে বিভিন্ন জায়গা থেকে এই বিষয়ে নানাভাবে মতামত আসতে শুরু করেছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, ত্রিপুরা রাজ্যের সমস্ত স্কুল
আপনারা প্রমাণিত একই কিন্তু আমার বিশেষ আমার ভূমিকা দলের মধ্যে যখন আপনার জন্মদিনকে যখন করেন এবং শিক্ষক এত নিয়ে আসে সরকারের অনেকটা এখন ঘর চান্দার চাকরি করে নানান সরকারের অনেকটা বছরে এই সরকার শুধুমাত্র বিল্ডিংয়ে পুরান বিল্ডিংয়ে নতুন নিজেদের দাবি করা পুরান বিল্ডিং গুলো নিজেদের দাবি করা পুরান বিল্ডিং গুলোতে রং পরিবর্তন করার পাশাপাশি উদ্বোধন করা এরকম করে আছে। ঠিক সেই তদ্রুপই যে নোটিফিকেশন দেওয়া হয়েছে সেখানেও দেখা গেছে পুরাতন সেই কথা বলুন শিক্ষকদের যদি প্রমাণ নিয়ে ভালো হয় এতে নানান বহন করবে বলে কারণ কোন ইউনিফর্ম থাকলে সেটা আইকার হিসেবে ব্যবহৃত হবে সহজেই আপনাদের দৃষ্টিগোচর হবে। ফলে শিক্ষারা যে স্কুল আসা বা বিদ্যালয় ব্যবহার করলে বিদ্যালয় শেষ করা অনেকটা কমে যাবে। তাই সিদ্ধান্ত সরকার ঐতিহাসিক সিদ্ধান্ত বলে আমরা মনে করি। পুরাতন সেই শিক্ষা ব্যবস্থার উন্নতি না করে আজকে দেখা গেল বিদ্যাজ্যোতি স্কুলের যারা রয়েছে তাদের জন্য আলাদা, তারপরে সমস্ত সরকারি শিক্ষা ব্যবস্থা বিদ্যালয়গুলি যেটা রয়েছে তাদের জন্য সবার স্কুলের সেম ড্রেস এবং পিএমসি যে স্কুলগুলো রয়েছে তাদের জন্য তাদের স্কুলের জন্য আলাদা ড্রেস। তো যদি সমস্ত স্কুলের জন্য যদি একই ইউনিফর্ম হতো তাহলে কেন বা বিদ্যাজ্যোতির জন্য আলাদা, পিএমসির জন্য আলাদা বা সরকারি স্কুলের জন্য আলাদা? আর এখানেও আমরা দেখতে পেলাম কি উমাকান্ত শিশু বিহারকে নাকি রাখা হয়েছে এটা আওতার বাইরে। তাহলে তো এটা তো একরকম ডিসক্রিমিনেশন। মানে এখন দেখা গেল বিদ্যাজ্যোতি যে বিদ্যালয়গুলি রয়েছে যেখানে সরকারি বিদ্যালয় ছিল, সরকারি পরিকাঠামোর এক গ্রেডের বিদ্যালয় ছিল, সেখানে আপনি বিদ্যাজ্যোতির সরকারের আপনি অ্যাডভার্টাইজমেন্ট করে সেটা আপনি উন্নতি করেছেন, অমুক করেছেন, এটা নিয়ে অনেক কথা হয়েছে, আপনার অ্যাডভার্টাইজমেন্ট বড় বড় করেছেন, কিন্তু আদৌ কিছু হয়নি। বিদ্যাজ্যোতির রেজাল্ট কি হয়েছে আমরা জানি। তো এটা একটা আমি মনে করি জাস্ট যেখানে শিক্ষার যে মূল সমস্যা, এই মূল সমস্যার সমাধান না করে এই সমস্যা থেকে মানুষকে কীভাবে আরেকটু, যেমন আমি বললাম পুরান বিল্ডিংয়ে আরেকটু নতুন রং দিয়ে যে বিল্ডিংটাকে নিজের বলে দাবি করার একটা প্রচেষ্টা, এতে করে শিক্ষার কোনো উন্নতি হবে না, এতে করে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার কি উন্নতি হবে না। শুধুমাত্র ড্রেস পরিবর্তন করে একটা সেই অ্যাডভার্টাইজমেন্ট, সেই অ্যাডভার্টাইজের মাধ্যমে দেখানো হ্যাঁ আমরা শিক্ষার জন্য কিছু করার জন্য চেষ্টা করছি। তো আমি বলবো এটা শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া এটার কিছু নয়। এটাই তো মূল কথা। যেমন এই সরকার গত 7 বছরে, যেটা আমি ছোট্ট একটা উদাহরণ দিই, বিগত 7 বছরে পুরো রাজ্যের মানুষ যখন রাজ্যের কাজকর্ম সরকারি কাজকর্মের আনহ্যাপি, তখন সরকার আগরতলার মতো একটা সংস্কৃতি শহরে হ্যাপি শাওয়ার নামে একটা নাইট ক্লাবের মতো খুলে দিচ্ছে। যখন শিক্ষার জন্য শিক্ষার্থীরা অভাবে রাস্তার ধারে অভিভাবকরা শিক্ষার জন্য রাস্তা অবরোধ করছে, তখন কি করছে বিদ্যাজ্যোতি আরো প্রাইভেটাইজেশন, স্কুল বন্ধ করো, শিক্ষকের সংখ্যা শিক্ষক কম বলে অজুহাত দিচ্ছে। তো এইরকম একটা প্রচেষ্টা। এক কথা যেটা আমি বলতে গেলে, মানুষ যখন তার অধিকার সম্পর্কে সচেতন হচ্ছে,
মানুষ যখন দেখতে পাচ্ছে সরকার মানুষের জন্য কাজ করছে না, ছাত্রছাত্রীদের জন্য কাজ করছে না, তখন মানুষকে কিভাবে বিভ্রান্ত করা যায় বা মানুষকে কিভাবে ওই এরিয়া থেকে ডাইভার্ট করা যায়, আজকে এটাই এই সরকারের প্রচেষ্টা। যদি ছোট্ট একটা এক্সাম্পল দিই, আমাদের পাশের রাজ্য মিজোরাম আজকে শিক্ষাতে 1 নম্বর পৌঁছে গেছে। যে ত্রিপুরা রাজ্যের শিক্ষায় 1 নম্বর দূরে ছিল, আজকে সেই শিক্ষা ব্যবস্থা প্রায় 5ম 6ম স্থানের মতন পৌঁছে গেছে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় যেটা আমি দেখি, কেন্দ্রীয় বিদ্যালয় ত্রিপুরার একটা গর্বের বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় আজকে পুরো ভারতবর্ষের 200টা বিশ্ববিদ্যালয়ের তালিকার মধ্যে থাকছে না, তা আমাদের দুর্ভাগ্যের বিষয়। এই সমস্যার সমাধানগুলি না করে শুধুমাত্র মানুষের যে কি বলে মানুষের আইডিয়াকে বা মানুষের আন্দোলনকে অন্যভাবে একটা মুড দেওয়ার জন্য আমরা করছি, যে দেখানোর জন্য। আজকে প্রত্যেকটা বিদ্যালয়ে শিক্ষার ক্রাইসিস, শিক্ষকের ক্রাইসিস, অভিভাবকরা থেকে শুরু করে ছোট ছোট ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করছে। আজকে এখানে শিক্ষক নিয়োগ করুন, শিক্ষক নিয়োগ করে সে সমাধান করুন, ক্লাসে পরিকাঠামো উন্নতি করুন। আর সমস্ত রকম উন্নতি করার পরিপ্রেক্ষিতে বেকার সমস্যার সমাধান পরিপ্রেক্ষিতে যদি আপনি না করতে পারেন, শুধুমাত্র ড্রেসের পরিবর্তন করে কি আদৌ কি শিক্ষার পরিবর্তন হবে? তো আমরা বলবো যে যদি শিক্ষার মূল সমস্যার সমাধান করতে হলে আন্তরিকতা যদি থাকে সরকারের, শুধুমাত্র বিদ্যালয় ইউনিফর্ম চেঞ্জ করে দিয়ে হবে না, সেখানে তাদের যে ধ্যান ধারণা, আজকে বিজ্ঞানিক যে চিন্তাধারা, সিলেবাস পরিবর্তন করে দিচ্ছে, বিজ্ঞানিক বিষয়গুলোকে পরিবর্তন করা, আজকে সিলেবাসগুলোকে ধর্মের বিষয়গুলো ঢুকাচ্ছে। তো এইগুলো না করে যদি আপনি সত্যি সত্যি ছাত্রছাত্রীদের শিক্ষার মঙ্গল চান, তাহলে শিক্ষার পরিকাঠামো উন্নতি করার জন্য শিক্ষক নিয়োগ করার পাশাপাশি সমস্ত যা যা প্রয়োজন এটা আগে করুন। তারপরে পরবর্তী সময় যদি মনে হয় আপনি ইউনিফর্ম চেঞ্জ করবেন তাহলে করুন, এতে কোনো অসুবিধা বা কেউ আপনার অসুবিধা আছে বলে আমি অন্তত মনে করি না। একদম খুব সুন্দর প্রশ্ন। প্রথমে আমরা বিদ্যাজ্যোতি বিরোধিতা কেন করছিলাম? কারণ করছিলাম জুনিয়াগড়ের ছেলে মেয়েরা এখানে একদম হাজার হাজার টাকা দিয়ে প্রথম ভর্তি হবে, বই কিনবে, ইউনিফর্ম কিনবে। কিন্তু আমাদের বিগত বামপন্থী সরকারের লক্ষ্য বা যারা আমরা একসাথে পিএইচডি করে আমাদের দাবি ছিল সবার জন্য শিক্ষা, সাংবিধানিক অধিকার রয়েছে, ফ্রি অফ এডুকেশন সবার জন্য যাতে হয়। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে আমরা দেখতে পেলাম, এরকম শুনতেও পেলাম, কতটুকু বাস্তব সেটা তো আমরা জানি না, কিন্তু যদি এরকম হয়ে থাকে যে বিদ্যালয়গুলোতে নাকি একটা নির্দিষ্ট কোম্পানি থেকে ইউনিফর্ম দেওয়া হবে, তাহলে এই কোম্পানি কার হাতে যেতে পারবে? এই কোম্পানি কি কোনো মন্ডলের নেতা হতে পারে বা কোনো বিজেপির তাবর নেতা হতে পারে? যদি হয়ে থাকে বা হওয়ার সম্ভাবনাই প্রবল, কারণ আমরা দেখেছি শিক্ষকের সংকটের নামে বিদ্যালয়গুলিকে মার্চ করে কয়েকটা বিদ্যালয়গুলিকে সেই মন্ডলের তাবর নেতা হাতে তুলে দিয়েছেন এবং এই বিদ্যালয়কে বেসরকারিকরণে বা ইংলিশ মিডিয়াম করে সেখানে তারা শিক্ষার বাণিজ্য করছেন। তো এখানে মূল দেখা যাচ্ছে যে শিক্ষাকে বাণিজ্যকরণ করার এটা একটা আরেকটা প্রচেষ্টা। হ্যাঁ, শিক্ষকের ড্রেস পরিবর্তনের বা ইউনিফর্ম একই হওয়ার কথা। দেখুন, যতই ইউনিফর্ম এক হোক না কেন, যতই আমাদের ড্রেস একই রকমের হোক না কেন, যদি সেখানে টেকনিক্যালি মানসিকতার দিক থেকে তাদের যদি এখন দিন দিন জেনারেশন জেনজি থেকে শুরু জেনারেশনগুলোতে যেভাবে টেকনিক্যালি আপডেট হচ্ছে, তো আপনি যতই ড্রেস চেঞ্জ করুন না কেন, যদি সেভাবে সঠিক পরিকাঠামো না থাকে বিদ্যালয়গুলিতে, ডিজিটাল ব্ল্যাকবোর্ড থেকে শুরু করে ডিজিটাল পড়াশোনার ব্যবস্থা যদি না থাকে, হাইটাই থেকে ব্লেজার পরে থেকে ব্লেজার পরেই যান, তাহলে কোনো কিছু পরিবর্তন হবে না। তাহলে ড্রেস পরিবর্তন না, ইউনিফর্ম পরিবর্তন না, শিক্ষার যে মূল পরিকাঠামো রয়েছে, যে সমস্যা রয়েছে, শিক্ষার যে ডিজিটালীকরণের কথা এখানে বলা হচ্ছে, সেই মূল পরিবর্তন যাতে করা হোক, এটাই আমাদের মূল দাবি। আমার নাম সুজিত ত্রিপুরা, পিএইচইউ সাধারণ সম্পাদক। একটা কথা বলা ছিল, কথা বলুন। করছে তাদেরই দল শিক্ষামতার দল কিন্তু একটা কথাও বলেনি এই যে পাহাড় দুর্গম অঞ্চল, দুর্গম এলাকা, যেখানে অনেক জায়গাতে খুব কষ্ট পাচ্ছে, অনেক পাহাড়ে কিন্তু একটা কথাও বলেনি শিক্ষামতার সুপ্রিমো মাননীয় প্রতিষ্ঠিত মহাদেব এই যে বৈজ্ঞানিক অনেক পাহাড়ের মধ্যে অনেক পরিষ্কার শিখে দেওয়ার মতো তাদের সামর্থ্য নাই, তাহলে এই জিনিসটা কোথায় দিত? দরকার ছিল মাননীয় এই সুপ্রিমো প্রতিষ্ঠিত মহাদেব এইটা সুযোগ করার, কিন্তু ওনার এই অবস্থা হলো এই ধরনের কথা বলেন যে আপনার হাসপাতালটাও না, সেগুলোটাও না, ওই ওনার উনি
যেভাবে কথা বলেন, আগের যে ম্যাক্সিমাম 90% মানুষ প্রাণ নাই, সেই কথা এটা কি একটা কথাই তো? যেভাবে কথা বলেন, আমার মনে হয় সারা ত্রিপুরাজ্যের মানুষ ওনাকে তীব্র বিরুদ্ধে হওয়া উচিত। আর ওনার দলটি আসলো এরকম ধরনের মানে বাঙালি বিরুদ্ধে কথা বলেন, ওই দলটাকে আসলে বহিষ্কার করা উচিত, নয়তো অর্থনৈতিক তৈরি করবে। আমরা চাই মাননীয় বিজেপি সরকার এই ধরনের কথা বলেন, যে ধরনের ভাষা যাতে ওনাকে একটু সাবধান করে দেওয়া হয়, যাতে তাদের সঙ্গে কনভার্স করলে জানতে হচ্ছে সেই জিনিসটাকে মধ্যে চলে। ওনার কথাবার্তা নমুনাটা ত্রিপুরাজ্যের মানুষ বেশি দিন মেনে নেবে না। আর এই ছাত্ররা খুব বড় যে জিজ্ঞেস করলো, ছাত্ররা যদি একটা ফ্রিতে দেওয়া হোক না, ফ্রিতে দিয়ে তো ছাত্ররা গরিব অংশের মানুষরা বাচ্চাটা তারা এই জিনিসটা করে যাবে, ছাত্ররা ফ্রিতে দেওয়ার জন্য তা না করে কোন দেশের মানুষকে বরাদ দিচ্ছে। বরাত মানে যেটা ওই কারেন্টের মতো আর কি, বিদ্যুৎ মতো বরাত বরাত মানে যেটা সেখানে একটা ঘোটালা, যদি বরাদ দেওয়া হলো তাহলে একটা ঘোটালা করবো, এই জিনিস কেন নিল? আমি মার্কেটে অনেক পাওয়া যায়, কম দামে কিনে যা সামর্থ্য কিনে রান্না করে তাইলে বললে সিদ্ধান্ত করে দিলে সেই জিনিসটা সবাই করতে হবে। এই যে মানুষের কাছ থেকে সেই পারমিশন দিতে দল আছে দুই তিনটা সবার কাছে পারমিশন নিয়ে একটা সিদ্ধান্ত নেই। মানুষগুলো না করলে ওই যে শ্রীলঙ্কা আর ওই ঘটনা হয়ে যাবো, যাতে না হয় আমরা চাইব আমরা সবাই থাকবো এবং শান্তিতে সবাই মিলিয়ে দিতে থাকবো, সবার জন্য সুন্দরভাবে সিদ্ধান্ত করা হোক। একটা নিজের কারণে আমরা আপনারা শুনলেন যে বিভিন্ন সংগঠন ইতিমধ্যে এই বিষয় নিয়ে মতামত ব্যক্ত করেছেন, তারা তাদের বক্তব্যের কথা বলেছেন। তার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় শিক্ষক কর্মচারী যারা আছেন তারা এমনিতে তাদের বিষয়বস্তু উপস্থাপন করেছেন। তবে এক দুটো শিক্ষক সংগঠন ইতিমধ্যে কমন ইউনিফর্মের দাবি করেছেন, সেদিক থেকে সরকারের তরফে সে দাবি পূরণ করা হবে কিনা সময় বলবে। তবে আমরা কমন ইউনিফর্ম নিয়ে ছাত্র সংগঠন SFI-PSUর বক্তব্য আমরা আরেকবার শুনব এবং কংগ্রেস নেতৃত্ব ইতিমধ্যে সেই বিষয়ে বক্তব্য উপস্থাপন করে সরকারের সিদ্ধান্ত পরিবর্তনের দপ্তরের সিদ্ধান্ত পরিবর্তনের দাবি করেছেন। সেদিক থেকে দপ্তর পুনরায় সেখানে সিদ্ধান্ত বদল করবে কিনা সেটা এখনো নিশ্চিত না। তবে ইতিমধ্যে বিভিন্ন আইএস জেলা শিক্ষা আধিকারিক কার্যালয় সংশ্লিষ্ট স্কুলগুলোকে কিন্তু মাধ্যমিক শিক্ষা দপ্তরের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমে যেটা বলতে চাই যে স্কুল ড্রেসের যে কোড বা ইউনিফর্মের যে সার্কুলার জারি করেছে এটা একটা তুগলকি সিদ্ধান্ত। সারা রাজ্যের স্কুলগুলোকে বিভিন্ন স্তরে 3টি স্তরে বিভক্ত করে সেই স্কুলের ছাত্রদের যে একই ড্রেস পরতে হবে বা ড্রেস ইউনিফর্ম যেটা সেটা কোনোভাবেই মানা যায় না। আমাদের রাজ্যে গত 7.5 বছরে বিজেপি IPFT এখন মতাসহ যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সে সরকার প্রতিষ্ঠিত হবার পর ছাত্ররা শিক্ষার জন্য রাস্তায় নামতে হচ্ছে, শিক্ষকের জন্য রাস্তায় নামতে হচ্ছে। শিক্ষক নেই, স্কুলের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। এই যখন অবস্থা, শিক্ষক নিয়োগ না করে শিক্ষার ব্যবস্থার উন্নত কীভাবে হবে তার বিচার বিবেচনা না করে আমাদের সরকার প্রশাসন ছাত্রদের জন্য এক ড্রেস কোড চালু করেছে। এটা কোনোভাবেই আমরা SFI মনে করি ছাত্রদের পক্ষে না, এটা কোনো একটা লাভজনক সংস্থা বা ব্যবসায়ী প্রতিষ্ঠানকে কীভাবে সুবিধা পাইয়ে দেওয়া যায় তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে বা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এই সিদ্ধান্তের সাথে সরকার বা প্রশাসনের বড় মাথা জড়িয়ে থাকতে পারে, কারণ এইভাবে একটা কোম্পানির হাতে সমগ্র
শিক্ষা ব্যবস্থায় যারা ছাত্ররা আছে ছাত্রীরা আছে তাদের ড্রেস কোড একটি কোম্পানিকে পাইয়ে দেওয়ার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে। না হলে আমরা এসএফআই আগামী দিনে মাঠে নামবো এবং ছাত্রদের জন্য যেটা ছাত্রদের পক্ষে শিক্ষক নিয়োগ, শিক্ষা ব্যবস্থার হাল ফেরানো, এর জন্য শিক্ষা দপ্তরকে ভাবতে হবে, রাজ্যের মন্ত্রী প্রশাসন তাদেরকে ভাবতে হবে। এখন একজন ছাত্র, গরিব ছাত্র, তার বছর বছর তার ড্রেস বানানোর প্রয়োজন পড়ে না। একজন ছাত্রের যে ড্রেসের আমাদের পূর্ববর্তী মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তীর সময় থেকেই এই ছাত্রদের বিনামূল্যে ড্রেসের যে ব্যবস্থা সেটা হয়েছিল। এখন একজন গরিব ছাত্র এই ড্রেসের পয়সাটা দিয়ে বা টাকা দিয়ে তার পরবর্তী সময়ে বিভিন্ন শিক্ষাক্ষেত্রে বা তার বইপত্র কেনার ক্ষেত্রে, সামগ্রী কেনার ক্ষেত্রে এই টাকাটা সে খরচ করতে পারত। কিন্তু এখন একটি কোম্পানিকে দেওয়ার ফলে দেখা যাবে বা বিগত দিনে যেটা আমরা উপলব্ধি করেছি বা এখন এই সিদ্ধান্তের ফলে যে গরিব ছাত্ররা তাদের শিক্ষাক্ষেত্রে আরও বড় একটা সংকুচন করার যে নীতি, নতুন শিক্ষানীতি গ্রহণের পর রাজ্যের পাশাপাশি সারা দেশে চলছে, আমাদের রাজ্য সরকারও সেদিকে হাঁটছে এবং এর থেকে বেরিয়ে আসতে হবে। কোনোভাবেই ছাত্রদের হয়রানি করা চলবে না। এইভাবে যদি চলতে থাকে শিক্ষা ব্যবস্থার যে বিমুখে যাচ্ছে আমাদের রাজ্যের ছাত্ররা, এটা আরও বাড়বে। ড্রপ আউটের সংখ্যা দিন দিন যেভাবে বাড়ছে, এটা আরও বাড়ার একটা প্রবণতা তৈরি হবে। শিক্ষকদের ড্রেস কোড এখনো দেখা যায়নি, ঠিকই বলেছেন আপনি, কিন্তু ছাত্রদের ড্রেস কোড নিয়ে ইতিমধ্যেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। এখন এটাই তো আমাদের প্রশ্ন যে ছাত্রদের ড্রেস কোড দেওয়া মানে কি? একটা কোম্পানিকে সে দেওয়া হবে, যে কোম্পানি থেকে সেই ড্রেস কিনতে হবে, বা একটা লাভজনক সংস্থা যার সাথে ওতপ্রোতভাবে সরকারি বা প্রশাসনের কেউ না কেউ জড়িয়ে থাকতেও পারে। এখন ছাত্রদের উপর যদি এরকম ড্রেস কোড দেওয়া হয় তাহলে যে শিক্ষকদের উপরও দেওয়া দরকার। কিন্তু আমরা এসএফআই কোনোভাবেই মনে করি না যে ড্রেস কোড দিয়ে শিক্ষার উন্নতি করা সম্ভব। শিক্ষার উন্নতি করতে গেলে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে হবে। শিক্ষাক্ষেত্রে শিক্ষকের যে অভাব, সে শিক্ষকের অভাব দূর করতে হবে। এই ড্রেস কোড দিয়ে রাজ্যের মানুষকে একটা গিনিপিগ বানিয়ে বা একটা গিনিপিগের মতো রাজনীতি করে কোনোভাবেই শিক্ষাকে উন্নয়ন করা সম্ভব নয়। আমরা এসএফআই মনে করি বা আমরা এসএফআই দাবি করব যে এই যে সিদ্ধান্ত নিয়েছেন ওনারা, সেই সিদ্ধান্ত যাতে অবিলম্বে প্রত্যাহার করেন এবং আগে যেমন ছিল যে স্কুলের যা ড্রেস সে স্কুল সিদ্ধান্ত গ্রহণ করবে এবং স্কুলের পরিচালনা কমিটি সেই সিদ্ধান্ত নেবে কোন কথা বলুন। মানে ত্রিপুরা রাজ্যে কি চলতেছে, যেমন ধরেন ত্রিপুরা রাজ্যে এখন তো ডাবল ইঞ্জিন সরকার চলতেছে। ডাবল ইঞ্জিন সরকার আজকে কর্মচারীরা ওখানে কি অবস্থা, ধরেন অনিয়মিত কর্মচারীরা পশ্চিমবঙ্গ তো সিঙ্গেল সরকার চলতেছে, মমতা সরকার চলতেছে, তৃণমূল সরকার। তো তৃণমূল সরকার পশ্চিমবঙ্গ অনিয়মিত কর্মচারীরা 1 বছর হইলে 5 লাখ টাকা দিব, তারপর আরো সুযোগ সুবিধা, তারপর বিআরডব্লিউ, ক্যাজুয়াল, অনিয়মিত কর্মচারী, বিভিন্ন ধরনের অনিয়মিত কর্মচারীরা এই পশ্চিমবঙ্গে অনিয়মিত কর্মচারীরা 18,000 টাকা থেকে 25,000 টাকা পায় বেতন। ত্রিপুরা রাজ্যে 10,000, 12,000, তারপর খালি আছে চলতেছে। কিন্তু নিজেরা কিন্তু 2বার বেতন হলে মন্ত্রী মিনিস্টাররা মানুষটা মুখ্যমন্ত্রী মানুষটা ক্যামেরা নিজেরা বেতন বাড়াই লেগেছে। তো অনিয়মিত কর্মচারীরা চিন্তা করলো না, তাহলে আবার নাকি একজন বড় চিকিৎসক কর্মচারী আসলেন, বড় অফিসার, একটা সময় আন্দোলন করতে যান। অনেকে টাইমে মুখ্যমন্ত্রী সব কিছু বুঝতে গেছে, নমস্কার। স্কুলের পরিচালনা কমিটি সেই সিদ্ধান্ত নেবে কোন ড্রেস কোন স্কুলে থাকবে। আগের মতোই সেই ড্রেস কোড চালু করতে হবে। কোনোভাবেই ছাত্রদের উপর জোর করে কিছু চাপিয়ে দেওয়া চলবে না এবং এই চাপিয়ে দেওয়ার বিপক্ষে আমরা এসএফআই সর্বোচ্চ প্রয়াস করব আগামী দিনে কীভাবে ছাত্রদের পাশে থাকা যায়। আমি সৃজন দেব, এসএফআই রাজ্য সম্পাদক। এই সরকার ক্ষমতায় আসার পর বিদ্যাজ্যোতির নামে
1200 টাকা করে আদায় করে শিক্ষা ব্যবস্থাকে মানুষের একটা বোঝায় পরিণত করেছে। অনেক গরিব মানুষ বিদ্যাজ্যোতির নামে এই 1200 টাকা তাদের ক্ষমতার বাইরে, এবং এটা অত্যন্ত ব্যয়বহুল। আজকেও দেখছি যে সেই ইউনিফর্ম, একই রকম ইউনিফর্ম বিদ্যালয়গুলিতে চালু করা এবং অনেক গরিব অংশের মানুষের পক্ষে এই ইউনিফর্ম ক্রয় করা বা এই ইউনিফর্ম যে চালু করেছে সেটা অত্যন্ত ব্যয়বহুল, উদ্দেশ্য প্রণোদিত। এবং শুধু তাই নয়, যে ইউনিফর্ম যে ব্যবসায়ী যাদের মাধ্যমে সারা রাজ্যে প্রচুর মানুষ বেঁচে থাকে, তাদের কাছেও এটা একটা বিরাট আঘাত। এবং এই শিক্ষা ব্যবস্থাকে ব্যয়বহুল করার জন্য, এবং আমরা প্রদেশ কংগ্রেস এটার ঘোর বিরোধী, এবং এটার এই সৈন্য ইউনিফর্ম যেটা চালু করেছে তার বিরুদ্ধে আমরা সোচ্চার হচ্ছি এবং আগামী দিনে বৃহত্তর আন্দোলন তুলে ধরছি। দেখুন, বর্তমানে যে সরকার রয়েছে বিগত 7 বছরে, এই সরকার শুধুমাত্র পুরান বিল্ডিংয়ে নতুন রং করে, যেমন নিজেদের দাবি করা, পুরান বিল্ডিংগুলোতে রং পরিবর্তন করার পাশাপাশি উদ্বোধন করা, এরকম করে আছে। ঠিক সেই তদ্রুপই যে নোটিফিকেশন দেওয়া হয়েছে সেখানেও আজকে দেখা গেছে পুরাতন সেই শিক্ষা ব্যবস্থার উন্নতি না করে আজকে দেখা গেল বিদ্যাজ্যোতি স্কুলের যারা রয়েছে তাদের জন্য আলাদা, তারপরে সমস্ত সরকারি শিক্ষা ব্যবস্থা বিদ্যালয়গুলি যেটা রয়েছে তাদের জন্য সবার স্কুলের সেম ড্রেস, এবং পিএমসি যে স্কুলগুলো রয়েছে তাদের স্কুলের জন্য আলাদা ড্রেস। তো যদি সমস্ত স্কুলের জন্য যদি একই ইউনিফর্ম হতো, তাহলে কেন বা বিদ্যাজ্যোতির জন্য আলাদা, পিএমসির জন্য আলাদা, বা সরকারি স্কুলের জন্য আলাদা? আর এখানেও আমরা দেখতে পেলাম কি উমাকান্ত শিশু বিহারকে নাকি রাখা হয়েছে এটা আওতার বাইরে। তাহলে তো এটা তো একরকম ডিসক্রিমিনেশন। মানে এখন দেখা গেল বিদ্যাজ্যোতি যে বিদ্যালয়গুলি রয়েছে, যেখানে সরকারি বিদ্যালয় ছিল, সরকারি পরিকাঠামোর এক গ্রেডের বিদ্যালয় ছিল, সেখানে আপনি বিদ্যাজ্যোতির সরকারের আপনি অ্যাডভার্টাইজমেন্ট করেন, সেটা আপনি উন্নতি করেছেন, অমুক করেছেন, এটা নিয়ে অনেক কথা হয়েছে, আপনার অ্যাডভার্টাইজমেন্ট বড় বড় করেছেন, কিন্তু আদৌ কিছু হয়নি। বিদ্যাজ্যোতির রেজাল্ট কি হয়েছে আমরা জানি। তো এটা একটা আমি মনে করি জাস্ট যেখানে শিক্ষার যে মূল সমস্যা, এই মূল সমস্যার সমাধান না করে এই সমস্যা থেকে মানুষকে কীভাবে আরেকটু, যেমন আমি বললাম, পুরান বিল্ডিংয়ে আরেকটু নতুন রং দিয়ে যে বিল্ডিংটাকে নিজের বলে দাবি করার একটা প্রচেষ্টা, এতে করে শিক্ষার কোনো উন্নতি হবে না, এতে করে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা কি উন্নতি হবে না। শুধুমাত্র ড্রেস পরিবর্তন করে একটা সেই অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে দেখানো। কথা বলুন। সিদ্ধান্ত নিয়েছে এই ধরনের ইউনিফর্ম করার জন্য। এখন আমি যেটা সবচেয়ে প্রথম স্কুলগুলিতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক দেওয়া, পরিকাঠামোগত উন্নয়ন করা, এগুলির দিকে কোনো দৃষ্টিপাত না দিয়ে একটা চমক দিয়ে শিক্ষক আমাদের সরকারে বলতে পারবেন বিভিন্ন বিদ্যালয়গুলি একটা শিক্ষক সংগঠন, অনেক স্কুলে শিক্ষক নেই, বসার মতো টেবিল নেই, ঘরগুলিতে বসতে পারছে না, বসে কোথাও কোথাও সাধক অনেক কথা আছে। এই সমস্ত কিছুর দিকে দৃষ্টি না দিয়ে হঠাৎ করে ইউনিফর্ম করে এরকম করে ক্লাবটা হলে সরকারে বলতে হবে। আসলে এটা আর কিছু না, এই শিক্ষা যে অধঃপতন হয়েছে তার জন্য মানুষের দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরিয়ে একটা প্রত্যাশা, তাদের তাদের যাতে কিছু হবে না। কতটুকু আমার বলা ছিল নমস্কার জন্য। অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে দেখানো, হ্যাঁ আমরা শিক্ষার জন্য কিছু করার জন্য চেষ্টা করছি। তো আমি বলবো এটা শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া এটার কিছু নয়।
এটাই তো মূল কথা। যেমন এই সরকার গত 7 বছরে, যেটা আমি ছোট্ট একটা উদাহরণ দিই, বিগত 7 বছরে পুরো রাজ্যের মানুষ যখন রাজ্যের কাজকর্ম, সরকারি কাজকর্মের আনহ্যাপি, তখন সরকার আগরতলার মতন একটা সংস্কৃতি শহরে হ্যাপি সাওয়ার নামে একটা নাইট ক্লাবের মতো খুলে দিচ্ছে। যখন শিক্ষার জন্য শিক্ষার্থীরা অভাবে রাস্তার ধারে, অভিভাবকরা শিক্ষার জন্য রাস্তা অবরোধ করছে, তখন কি করছে? বিদ্যাজ্যোতি, আরো প্রাইভেটাইজেশন, স্কুল বন্ধ করো, শিক্ষকের সংখ্যা, শিক্ষক কম বলে অজুহাত দিচ্ছে। তো এইরকম একটা প্রতিষ্ঠা। এক কথা যেটা আমি বলতে গেলে, মানুষ যখন তার অধিকার সম্পর্কে সচেতন হচ্ছে, মানুষ দেখতে পাচ্ছে সরকার মানুষের জন্য কাজ করছে না, ছাত্রছাত্রীদের জন্য কাজ করছে না, তখন মানুষকে কিভাবে বিভ্রান্ত করা যায় বা মানুষকে কিভাবে ওই এরিয়া থেকে ডাইভার্ট করা যায়, আজকে এটাই এই সরকারের প্রচেষ্টা। যদি ছোট্ট একটা এক্সাম্পল দিই, আমাদের শুনলেন সেখানে ছাত্র নেতৃত্বের বক্তব্য বা কংগ্রেসের তরফে বক্তব্য। হয়তো আগামী দিনে আরো বহু সংগঠন বা নেতৃত্বরা রয়েছেন, তারা মতামত দেবেন। শিক্ষক সংগঠন এই সময়ের মধ্যে এই বিষয় নিয়ে কিছু না বললেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিজেদের মধ্যে বিষয়গুলি নিয়ে চর্চা করছেন। তবে হ্যাঁ, নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিজেদের টাকায় সেখানে পোশাক কিনতে হবে, পোশাক পরতে হবে, শিক্ষাঙ্গনে যেতে হবে। সমগ্র শিক্ষার ক্ষেত্রে সে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য কোনো ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হবে কিনা, বা এই শ্রেণীর মেয়েদের পড়ুয়াদের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে কিনা, সেটা সময় বলবে। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।